সম্পাদক প্রিয়.com। তার পাশে রয়েছেন ডক্টর সাজ্জাদ হোসেন, ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশের কম্পিউটার টেকনোলজি ডিপার্টমেন্টের প্রধান। সবশেষে রয়েছেন ফারহানা এ রহমান, সহসভাপতি বেসিস, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস। প্রিয় দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানের শিরোনাম দেখে অনেকের কাছে হয়তো স্পষ্ট হবে না যে ঘরে বসে আয় এবং প্রতারণা বিষয়টা কি। আপনাদের মধ্যে যারা তথ্য প্রযুক্তি, ইন্টারনেট ইত্যাদি সম্পর্কে অবহিত এবং ইত্যাদি নিয়ে নাড়াচাড়া করেন, তাদের অনেকেই হয়তো জানেন যে সাম্প্রতিক কালে এই ইন্টারনেট ব্যবহার করে নানান রকম আয় রোজগারের ব্যবস্থা হয়েছে। আমাদের অনেক তরুণ অত্যন্ত ইতিবাচকভাবে আউটসোর্সিং পদ্ধতিতে ঘরে বসে নানা রকম আয় করছে। অনেক বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রীরাও আয় করছে। কিন্তু এই ইতিবাচক দিকটা সুযোগ নিয়ে বাংলাদেশে অনেক ভুঁইফোড় কোম্পানি আবির্ভূত হয়েছে, যারা সরল মনা তরুণীদের বিভ্রান্ত করছে এবং তাদের টাকা নিয়ে লোপাট করছে, পালিয়ে যাচ্ছে। যে প্রতিশ্রুতি দিয়ে তারা কোম্পানি খুলেছিল, যে কথা বলেছিল, সে কথা আলটিমেটলি তারা রাখছে না এবং হাজার হাজার ছেলে মেয়ে, হাজার হাজার মানুষ প্রতারণার শিকার হচ্ছে। আমরা প্রথমে একটু বোঝার চেষ্টা করব এই ঘরে বসে আয় এবং এই প্রতারণা কিভাবে সম্ভব হচ্ছে। সম্প্রতি খবরের কাগজে দু একটি কোম্পানির এই ধরনের প্রতারণার কাহিনী বেরিয়েছে, আপনারা হয়তো অনেকে লক্ষ্য করেছেন। আমাদের দেশে অবশ্য নানা ধরনের প্রতারণার কোম্পানি আমরা দেখছি, সেই যুবক থেকে শুরু করে ডেস্টিনি সম্পর্কে নানান রকম অভিযোগ পত্রিকায় আসছে। কাজেই এইটা হলো আউটসোর্সিং এবং ডিজিটাল পদ্ধতিতে মানুষের সঙ্গে প্রতারণার একটা নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। এই বিষয়ে সবাইকে সতর্ক করা এবং এই বিষয়ে করণীয় কি সেটা চিহ্নিত করাই আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য। আমি প্রথমে জাকারিয়া স্বপনকে অনুরোধ করব বিষয়টা সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য। অবশ্যই মূল ব্যাপারটাতে যাওয়ার আগে আমি মনে একটা ছোট্ট কারেকশন করে নিই। সেটা হলো, আমি কিন্তু এখন পিএইচডি করি নাই, আমার নামের আগে ডক্টর বসবে না। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তো এই বিষয়টা যেহেতু বাংলাদেশে এখন আমি মনে করি যে একটা বড় একটা মোমেন্টাম নিয়ে এসছে এবং প্রচুর ছেলে মেয়ে, আমি বিদেশ থেকে আসার পর এখন দেখছি প্রচুর ছেলে মেয়ে, প্রায় 22 থেকে 23 হাজার রেজিস্টার্ড ছেলে মেয়েই আছে যারা ঘরে বসে কাজ করে এবং তারা তাদের কেরিয়ার বিল্ড আপ করেছে এটা নিয়ে। এই সুযোগে কিছু কোম্পানি দেখেছে যে বাংলাদেশের মানুষ যেহেতু ঘরে বসে কাজ করছে, তারা একটা নতুন আইডিয়া নিয়ে এসে কাজ করছে ইন্টারনেটের মাধ্যমে এবং বেশিরভাগটাই যে তারা ডলারে ইনকাম করছে, যেহেতু বিদেশের কাজ করে আর সবকিছু বাংলাদেশে বিদেশ বললে একটা বড় একটা ফ্লেভার, একটা বড় একটাই থাকে। তাদেরকে যেটা করেছে যে তুমি ক্লিক করলেই তোমাকে আমি পয়সা দেওয়া হবে। এর থেকে সহজ উপায় মনে হয় আর আয় করার কোনো নাই। ব্যক্তিগতভাবে মনে করি যে আমাকে যদি কেউ এসে বলে যে ক্লিক করলে পয়সা পাওয়া যাবে, আমার তখনই মাথায় ঢুকবে যে এটা একটা কাজ, এটা কি আসলে কোনো একটা কাজ? আসলে এটা কোনো কাজ না। তবুও কেন ক্লিক করলে পয়সা দেওয়ার লোভটা আমরা কেন দেখাচ্ছি? আসলে পুরো স্ট্রাকচারটা হলো একটা মাল্টি লেভেল মার্কেটিংয়ের ফ্রেমওয়ার্কের মতো। সেটা কীভাবে কাজ করে? আপনি ছোট্ট একটা কোম্পানি প্রতিষ্ঠান করলেন, তার মধ্যে আপনি বললেন তুমি বাকি মেম্বার নিয়ে আসো। তুমি মেম্বার আনলে একটা মেম্বারশিপ 7,000 টাকা দিয়ে আপনি মেম্বার হলেন। আপনি আবার আরও 2-3টা বন্ধুকে নিয়ে আসলেন, তারা আবার আরও তার বন্ধুদের নিয়ে আসলো। আর এই যে আপনি বসে আছেন এতদিন ধরে, আমি আপনাকে একটা কাজ তো আমাকে দিতে হবে আপনাকে এই টাকা দেওয়ার জন্য, আপনাকে লোভটা দেওয়ার জন্য। এক্সকিউজ মি, আমি করলাম কি, আপনাকে বললাম তোমার ওই যে গ্রামে একটা কথা আছে, কাজ নাই তো খই ভাজ, আপনাকে বললাম তুমি ক্লিক করো দিনে। ক্লিক করে আপনি কতগুলো ক্লিক করেছেন, ওর মধ্যে আপনাকে টাকা দিলাম। কিন্তু আমার প্রতারণার মূল জায়গাটা হলো আমি আসলে আই এম বিল্ডিং দ্য উই চেইন, আমি আরো প্রচুর গ্রাহককে আমি নিচ্ছি, ওদের টাকাটা এনেই কিন্তু আমি আপনাকে দিচ্ছি। এমএলএম গুলো যেভাবে কাজ করে, তো আমি যত বড় হবে আমার ট্রির নিচের দিকে যাব, তত বেশি টাকা পাবো। আর মাঝখানের কিছু লোককে আমি আমার দালাল হিসাবে আমি এই টাকাটা দিয়ে রাখবো এবং এই দালালরা সমাজে বলে বেড়াবে যে আমি টাকা পাচ্ছি। এবং আমাকে অনেকে বলেছে, আমি যখন অনেকে না করেছি এটা করো না, তারা মনে করেছে যেহেতু আমি করি না, আমি ওকে না করছি, যেন ও টাকা বানাচ্ছে, আমি এতে তাকে নিষেধ করছি, তাতে সে আরো অফেন্ডেড ফিল করছে। তো ও সমাজে বলে বেড়াচ্ছে যে আমি তো টাকা পাচ্ছি, তাহলে তোমরাও পাবে। এই ট্রাস্টটা যখন গেইন করে কিছুদিন, কয়েক মাস, নিচের দিকে মানুষ হুড়মুড় করে এসে পড়ে এবং একসময় ওই কোম্পানিটা টাকা দেওয়াটা বন্ধ করে দেয়, নিয়ে সে সটকে পড়ে। নিচের লেভেলে হাজার হাজার ছেলে মেয়ে এই অবস্থাটা হয়েছে। ধন্যবাদ ডক্টর সাজ্জাদ হোসেন। এই বিষয়ে আপনি কি বলতে পারেন?
না, আমার বলার একই কথা যে প্রতারণা মানে সহজ উপায়ে আর্ন করার কোনো উপায় নেই আর কি, মানে দেয়ার ইজ নো ওয়ে, মানে কোনো ওয়েই নাই যে আপনি কাজ ছাড়া বা কিছু না করে টাকা ইনকাম করবেন। এই জিনিসটা মানুষকে বা আমাদের ইয়াং জেনারেশনকে বা সমাজকে বুঝতে হবে যে টাকা ইনকাম করতে হলে ইউ নিড সাম স্কিল, প্রফেশন অর সামথিং টু ডু, মানে কিছু একটা করে কাজ মানে পেতে হবে। সেই জিনিসটাই আমাদের জেনারেট করতে হবে এবং আমার কাছে বেশি ভেরি মাচ ইম্পর্টেন্ট নাও দ্যাট এখন আমাদের একটা ভালো সময়, সেই সময়টাই এই প্রতারণা যদি বেশি ঢুকে যায় তাহলে এই আমাদের ইয়াং জেনারেশন বা যারা ইনকাম করছে বা ফ্রিল্যান্সিং করছে তাদের জন্য একটা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। তাই আমি সবাইকে বলবো এ ব্যাপারে, বিশেষভাবে ইন্ডাস্ট্রি এবং ইউনিভার্সিটিগুলিকে এবং ইউনিভার্সিটির প্রফেসর বা একাডেমিশিয়ান যারা আছে এবং স্কিল পার্সন যারা আছে তারা এই জিনিসটাকে তাদের ছাত্রদের মাঝে অবশ্যই বলার জন্য, রেপ্লিকা করার জন্য, প্রতারণাই বাট কোনো ইনকাম করতে হলে আর্ন মানি, সেটার জন্য কিছু স্কিল সেট তৈরি করতে হবে এবং স্কিল সেটের অ্যাপ্লাই করেই হি ক্যান আর্ন মানি, আদারওয়াইজ নট। জি, ধন্যবাদ ডক্টর সাজ্জাদ। প্রিয় আমাদের একজন দর্শক টেলিফোনে আছেন, আমরা তার কথা একটু শুনি। হ্যালো, হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি এই যে ঘরে বসে আয় এবং প্রতারণা প্রসারের কথা বলতেছি। জি জি, প্লিজ বলুন। আমি দিনাজপুর সদর উপজেলা কমলপুর থেকে বলতেছি। জি বলুন, আপনার বক্তব্যটা বলুন। আমি বলতেছি যে এই যে আপনারা ঘরে বসে আয় এবং প্রতারণা, জি, এইটা বিষয় নিয়ে কতটুকু কি ডেস্টিনি বিষয় নিয়ে আমরা একটু জড়িত আছি তো। জি, আপনি বললেন যে ডেস্টিনি ঘরে বসে আয় প্রতারণা, এই যে ঘরে বসে আয় এবং ক্লিক, এই যে আমার ভাইয়া বললো যে ক্লিক করলে আয়, জি, কিন্তু ডেস্টিনিতে বলতে যে ক্লিক করলে আয় নয়, জি, এর মধ্যে আরো অনেক আছে, অপশন আছে, কাজ করতে হবে তারপরে আয় আসবে, শুধু তো ক্লিক করলে আয় নয়। তা আমি বলতে চাচ্ছি যে ঘরে বসে আয় এবং প্রতারণা সেটা কতটুকু সত্য, যে এর কতটুকু আয় হয় কি না হয় এবং কতটুকু। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। আপনার বক্তব্যটা খুব স্পষ্ট হচ্ছে না, আপনি কি বলতে চাচ্ছেন আমাদের কাছে পরিষ্কার হয়নি। ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ। মিসেস ফারহানা, আপনি এই বিষয়ে বলুন। যিনি প্রশ্ন করেছেন আমি যতটুকু বুঝতে পেরেছি, আমি একটু ওনার ইয়েতে বলতে চাই। সেটা হচ্ছে যে যেটা ফ্রিল্যান্সিং, মেইন স্ট্রিম ফ্রিল্যান্সিং, এটার সাথে আমরা যে প্রতারণাটা নিয়ে কথা বলছি, এটার বেসিক ডিফারেন্সটা হচ্ছে যে এই যারা প্রতারণা করছেন ওনারা কিন্তু শুরুতেই একটা টাকা নিয়ে নিচ্ছেন। ক্লিক করার জন্য রেজিস্ট্রেশন করতে হচ্ছে, তার জন্য একটা ফিজ নিচ্ছেন। আর এমনি ফ্রিল্যান্সিং যে ইন্টারন্যাশনাল যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে হলে একটা প্রোফাইল তৈরি করতে হয়, যে আমি কি কাজ পারি, আমার স্কিল সেট কি, বা আমি আগে কি কাজ করেছি, আমার পোর্টফোলিওটা কি, সেগুলো দেখে কিন্তু আমি কাজটা পাই। কিন্তু যেটা এখন ক্লিকের মাধ্যমে যে আয়ের কথাটা আমরা বলছি, সেখানে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন করতে একটা অঙ্কের টাকা দিতে হচ্ছে। এটাকে আমরা বেসিক একটা ডিফারেন্স ধরতে পারি বলে আমি মনে করি। যোগ করি, আপনার যিনি প্রশ্ন করেছেন উনি হয়তো অন্য ইয়েতে ছিলেন, কিন্তু একটা জিনিস আমি একদম পরিষ্কার করে আমার দর্শক যারা আছেন, যারা শুনছেন আমার কথা, এবং যারা যদি আমাকে একটা বিন্দু পরিমাণও তারা যদি আমাকে বিশ্বাস করেন, জি, আমি দীর্ঘদিন ধরে লেখালেখি করছি এবং এটা নিয়ে ফাইট করছি বলতে পারি, ক্লিক করলে আয়, দিস ইজ অ্যাবসলিউট ফ্রড। দিস ইজ অ্যাবসলিউট ফ্রড বিজনেস। এটার মধ্যে কোনো রকম কোনো বিজনেস কেস নাই। এইটা একদম মাথায় নিয়ে আমাদের নিশ্চয় আলোচনা আরো টপিকগুলো আসবে কিভাবে হচ্ছে, কিন্তু এই মেসেজটা একেবারে জাহাঙ্গীর ভাই একদম ইট শুড বি ভেরি ক্লিয়ার। যারা ঘরে বসে আয় করার জন্য চিন্তা করছেন, যদি ক্লিক করে হয় আর কোথাও টাকা দিয়ে আপনাকে মেম্বার হতে হয়, এই দুটো যদি একসাথে থাকে আপনি বুঝে নেবেন ইজ অ্যাবসলিউট ফ্রড, এবং এটা একটা ডাবল চেক করে নেওয়ার একটা যৌক্তিকতা। ধন্যবাদ ধন্যবাদ জনাব জাকারিয়া স্বপন। প্রিয় দর্শক, আরো একজন দর্শক টেলিফোনে আছেন, শুনি তার কথা। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থেকে বলছিলাম আর কি। জি। তো স্যার, আমি যে বিষয়টা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে স্যার, আমরা সবসময় বলি যে আমাদের আউটসোর্সিং এ মানে অনেক ভুয়া বিষয় বের হচ্ছে, অথবা পিটিসি নিয়ে অনেক কথা হচ্ছে, ডোলেন্সার কিংবা আদার্স আরো এটসেট্রা অনেক কোম্পানি। কিন্তু আমার কথা হচ্ছে যে সরকার তাহলে কি ব্যবস্থা নিচ্ছে এর জন্য? যদি পিটিসির মাধ্যমে আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যে যাদের ইউনিভার্সিটি খরচটা পর্যন্ত পিটিসি করে চালাচ্ছে, তো সেটা যদি রঙে হয় তাহলে সরকারের একটা ব্যবস্থা নেওয়া উচিত।
কারণ আমার নিজের দেখা অনেক স্টুডেন্ট এর থেকে উপকৃত হচ্ছে। হ্যাঁ, এটা রঙও আছে, সেটাও আমি স্বীকার করছি, সেটা আমি অস্বীকার করছি না। কিন্তু আমি যতটুকু জানি যে bus.to এরকম কিছু কিছু রিয়েল কিছু কিছু পিটিসি আছে যেগুলো হয়তো বা অনেক কষ্ট করতে হয়, সারাদিন বসে ক্লিক করতে হয়, সেটা হয়তো বা 1 সেন্টের থেকেও কম পাওয়া যায়, কিন্তু সেটা হয়তো বা অনেক মানে কষ্টের একটা বিষয়। জি, ধন্যবাদ। খুব সুন্দর একটা মন্তব্য করেছেন জনাব স্বপন। এটাতে অবশ্যই প্লিজ দিচ্ছি আমি ওখানে আপনাকে interact করি। আমিও একটা ইউনিভার্সিটি পড়াই, আমিও আমার ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করেছি তারা এটা করে কিনা, এবং অলমোস্ট সবাই বলেছে তারা এই কাজটা করেছে। আবার সবাই বলেছে প্রিটি মাচ যে টাকা এখন আর পাচ্ছে না। আচ্ছা, এবং একই স্টুডেন্ট তারা মাল্টিপল অ্যাকাউন্ট খুলেছে, নিজের নামে একটা, ভাই বোনের নামে একটা, বাবার নামে একটা, মার নামে একটা, এবং তাতে লাখ লাখ টাকা তারা লগ্নি করে ফেলেছে, ইনভেস্ট করে ফেলেছে এখানে। তারপরে মাসে হয়তো সে 2000 টাকা 1000 টাকা পাচ্ছে, এবং সেই পাওয়াটা কিন্তু কিছুদিন, জি, যতক্ষণ এই ফ্রড চেইনটা বন্ধ হচ্ছে ততদিন পাচ্ছে। সো এইটার মধ্যে মানে তাকে কিছু টাকা দেওয়া হচ্ছে, কিছু টাকা দেওয়া হয়েছে প্রলুব্ধ করার জন্য। প্রলুব্ধ করার জন্য 1 লাখ টাকা ইনভেস্ট করে আপনি 2000 টাকা 3000 ফেরত পেয়েছেন, এই লোভটাকে রাখার জন্য আর কি। তো এটার মধ্যে কোনো বিজনেস কেস। ডক্টর সাজ্জাদ প্লিজ। হ্যাঁ, আমি দর্শকের কোয়েশ্চেনের সাথে একটা জিনিস উনি মানে দিস ইজ মানে আমাদের এই বর্তমান অবস্থায় যে ফ্রিল্যান্সিং এবং ফ্রড, এই ফ্রডটা আমাদের বিশেষভাবে উই হ্যাভ টু এমফাসাইজ অন ফ্রড, মানে আমাদেরকে খুব বেশিভাবে ফ্রডের উপরে জোর দিতে হবে, এবং স্টুডেন্ট এবং ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি বারবার করে বোঝাতে হবে। আর না হলে এখানে একটা অপরচুনিটি, একটা বিশাল ক্ষেত্র তৈরি হয়েছে যে ফ্রিল্যান্সিং করে যথেষ্ট ইনকাম করার পসিবিলিটি আছে। আমি আমার প্রথম কথায় ফিরে আসছি, সেটা হচ্ছে কোনো ইনকাম যদি করতে হয় সেখানে উই হ্যাভ টু মেক স্কিল সেট, উই হ্যাভ টু প্রফেশনাল, উই হ্যাভ টু বিকাম প্রফেশনাল। আমি জাকারিয়া স্বপনের সাথে, ফারহানা আপার সাথে একই মত যে কোনো কন্টেন্ট ছাড়া, কোনো কিছু ছাড়া এন্ড রেজাল্ট থাকে, মানে দেয়ার শুড বি সামথিং। যদি আমার এখানে দর্শকরা বা যারা স্টুডেন্টরা প্রলুব্ধ হয়ে থাকে, আমি তাদের কাছে রিকোয়েস্ট করব যে প্রলুব্ধ না হয়ে যে যেই জিনিসই জানে না কেন সেটাতেই মনোনিবেশ করাটাই হচ্ছে বেস্ট, এবং সেখান থেকেই অনেক কিছু ইনকাম করার এখন স্কোপ তৈরি হয়েছে ইন্টারনেটের কারণে। সেটা আমরা আলোচনা করব হয়তো, মানে স্কোপ ইজ দেয়ার ভেরি হিউজ, মানে পটেনশিয়াল, ওই সুযোগটাই তো নিচ্ছে। এবং ওই পটেনশিয়ালটা আমি যেটা অ্যালার্মিং মনে করছি, এটা নিয়ে সরকারের বিশেষ ভূমিকা পালন করা উচিত, নীতি নির্ধারকদের এবং পলিসি মেকারদের, এবং যারা আইনগত বা ল অ্যান্ড এনফোর্সিং এজেন্সি আছে তাদের খুব মারাত্মকভাবে এটাকে এখন দেখা উচিত। কারণ হচ্ছে এইটা যদি আমরা না করতে পারি, ফ্রড যদি থেকে যায়, তাহলে আমাদের আসল ইন্ডাস্ট্রিতে আঘাত হানবে, সে ইন্ডাস্ট্রিটা ভালো করবে, মানে কোনটা আসল কোনটা নকল বুঝতে পারবে না, এবং তার জন্য আমাদের একটা বিশাল সম্ভাবনা, আমি বলবো গার্মেন্টস ইন্ডাস্ট্রির পরে একটা সম্ভাবনার দুয়ার খুলে গেছে, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং। বাট আমাদেরকে উই শুড বি ভেরি কশাস এবং ভেরি অ্যাকশন ওরিয়েন্টেড, নট ওয়ার্ড ওরিয়েন্টেড। আমাদের ধন্যবাদ। ফারহানা প্লিজ। যেটা স্বপন ভাই বলেছেন, আমি ওটা আবার একটু বলতে চাই যে শুধু কিন্তু স্টুডেন্ট না, আমরা দেখেছি যে এই ধরনের অ্যাকাউন্টগুলো হাউসওয়াইফ এবং অন্য বিজনেস যারা করছিলেন তারাও কিন্তু এসে এই বিজনেসে ইনভেস্ট করেছেন, এবং শুরুর দিকে হয়তো প্রথম লেয়ার বা সেকেন্ড লেয়ারের লোকজন অনেক টাকা পেয়েছেন, এবং ওনারাই এটার মার্কেটিংটা করছেন। হ্যাঁ, যার জন্য হ্যাঁ এটাই সুবিধা, এবং যার জন্য ওনাদের অনেক কি বলবো, এটা যে ওনাদের মার্কেটিং করার কিন্তু অনেক লোক আছে যারা বলছেন যে আমরা টাকা পেয়েছি, কিন্তু এরপরে কিন্তু টাকাটা বন্ধ হয়ে যায়। তো ইনভেস্টমেন্টের টাকা অনেককে তুলতে পারছেন না, শুধুমাত্র হয়তো ওনারা একটু পরের দিকে এই বিজনেসে এসছেন থেকে। এই ব্যাপারে আমাদেরকে আসলে সাবধান হতে হবে। আরেকটা হচ্ছে যে ফ্রিল্যান্সিংয়ের যে আসলে যে অপরচুনিটিটা আমাদের সামনে তৈরি হয়েছে, সেটাকে আমাদেরকে নিতে হলে এই জিনিসগুলো নিয়ে যখন আমাদের ইয়াং যারা আছেন তারা ব্যস্ত থাকবেন, তারা কিন্তু তাদের নিজের স্কিল ডেভেলপমেন্টে ঠিক মনোযোগ দিতে পারছেন না এখন। হ্যাঁ, যে কোনো কিছু থেকে আয় করতে হলে, কোনো কিছু ডেলিভার করতে হলে ওখানে কোয়ালিটিটাও একটা ইস্যু, যে আমি যেটাই করছি সেটা যেন মানে প্রপার কোয়ালিটিতে ডেলিভার হয়। সেটা যদি প্রপার কোয়ালিটিতে আমি ডেলিভারি না করতে পারি, তাহলে কিন্তু ওটা ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি হবে না।
হ্যাঁ, তো ফ্রিল্যান্সিংয়েও একই ব্যাপার। আমরা যদি এভাবে প্রতারিত হতে থাকি বা এই জিনিসগুলো নিয়ে এই মুহূর্তে অল্প কিছু টাকা পেয়ে আমরা মনে করি যে না এটাই যথেষ্ট বা এটাই মেইন স্ট্রিম, এটা কিন্তু আসলে মেইন স্ট্রিম হতে পারে না যে একটা ক্লিক করলাম সেখান থেকে আমার টাকা আসলো। আমাকে একটু অ্যাপ্লাই করতে হবে সেন্স যে আসলে কি কোথা থেকে এই টাকাটা জেনারেট করছে। হ্যাঁ, একটু ভিতরে যেতে হবে। ইউনিভার্সিটিগুলো এখানে একটা রোল প্লে করতে পারে। আমি মনে করি ফ্যামিলি লেভেলেও একটা রোল এখানে প্লে করতে পারেন, যে আসলে আমার ছেলেটা যে কাজ করছে ও আর্ন করছে কিভাবে করছে বা কাজটা আসলে কি, আমরা একটু বোঝার চেষ্টা করতে পারি। এটা অ্যাওয়ারনেসটা না করতে পারলে আসল যে অপরচুনিটিটা তৈরি হয়েছে এই মুহূর্তে সেটা নষ্ট হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ ফারহানা। আমি যোগ করতে পারি একটু ফারহানা আপার সাথে? সেটা হলো উনি যেটা একটা খুব ভালো জায়গায় হাত দিয়েছেন, এটা হয়তো আলোচনায় আসতো আমাদের, যে ক্লিক করলে লাভটা হচ্ছে কার। আমি একটা জায়গায় ক্লিক করি, কে বেনিফিট হচ্ছে, কে বা যে টাকা দিচ্ছে সে বা কি বেনিফিট হচ্ছে, সেও বা কি বেনিফিট হচ্ছে। আপনি ক্লিক করলে টাকাটা আপনি কার জন্য ক্লিক করলেন, কে আপনাকে টাকা দিবে, কেন আমি টাকা দিব, তাই না? তার মানে এটা আসলে কোনো ই নাই, এটা হলো মানুষকে লোভ দেখানো হচ্ছে। আর 2 নম্বর জিনিসটা হলো যে আপনার এটা নিয়ে কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে হয়তো ওইভাবে আসেনি। আজকেই হয়তো আপনি এত বড় স্কেলে একটুখানি মানুষকে অ্যাওয়ার করার চেষ্টা করছেন, কিন্তু ইন্টারনেটে কিন্তু এটা নিয়ে প্রচুর লেখালেখি এবং পয়েন্ট আউট করা হয়েছে। কিন্তু তো আমি আমার দর্শকদের রিকোয়েস্ট করবো, যারা ইন্টারনেটে ঘরে বসে আয় করতে পারেন বা এই ইন্টারেস্টেড, তারা একটু কষ্ট করে কেন ইন্টারনেটে তাদের আরো কি ইনফরমেশন গুলো আছে একটু যাচাই করে নেন না কেন? না, এখানে একটা জিনিস আমার কাছে মনে হয়, ওই গুগল অ্যাডসেন্স বা গুগল ক্লিক বা গুগলের যে অ্যাড রেভিনিউ মডেল, ওখান থেকে অনেকে হয়তো প্রতারিত হওয়ার একটা সুযোগ পেয়ে থাকে আর কি। যে ওয়েবসাইট করলাম, ওয়েবসাইটে যদি আমরা গুগল অ্যাডসেন্সটা ইউজ করি, তো সেখানে কিন্তু বিশাল অ্যালগোরিদম 5 লাখ 10 লাখ মানে অনেক অ্যালগোরিদম ইউজ করা হয় অপটিমাইজ করার জন্য, বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আছে। সো মানে ওই জায়গাটাই মনে হয় আমার কাছে, যে গুগল অ্যাডসেন্সে কিছু টাকা ইনকাম করা যায়, এইটাকেই কনফিউজ করানো হচ্ছে। যে গুগল অ্যাডসেন্স ইউজ করলে অ্যাডভার্টাইজমেন্ট যাচ্ছে, সেখান থেকে কিছু, সেটা ভেরি ডিফিকাল্ট এবং সেটাও প্রচুর স্কিল সেটের প্রয়োজন। মানে ওখানে অপটিমাইজেশন এর প্রয়োজন আছে। ওই ওয়েবসাইটটাকে পপুলারাইজ করতে হলো ইউ নিড মোর ওয়ার্ক দেন গেটিং এ মানি। জি, ধন্যবাদ। একজন দর্শক টেলিফোনে আছেন, তার কথা শুনি। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম সালাম, বলুন। মামুন ময়মনসিংহ থেকে বলছি। জি, আমি স্বপন ভাইকে বলছি। স্বপন ভাই, আমি ময়মনসিংহে এই যে ক্লিক করুন, তারপরে ডান হাত বাম হাত এইভাবে করে আনন্দমোহন কলেজ সহ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কোটি কোটি টাকা হলো নিয়ে যাচ্ছে, এবং মিস তারপরে বিভিন্ন নামের এরকম করতেছে। তো আপনি তো হলো ময়মনসিংহের একজন লোক, ময়মনসিংহের মানুষ, সেই হিসাবে আপনি ওইখান থেকে কি করা যেতে পারে, বা এই বিষয়টা যে সরাসরি ময়মনসিংহে এসে কি কোনো উদ্যোগ নিতে পারেন কিনা, এইটা একটু জানতে চাচ্ছি। জি জি, ধন্যবাদ স্বপন। ডেফিনেটলি ময়মনসিংহ শুধু কিন্তু একা না, আমার কাছে আরো ইনফরমেশন আছে যে এখন বগুড়াতে একটা বড় স্কেলে মানুষ এটা করছেন। আর রাজশাহীতে একজন টিচারই তো আমরা সেই পরশুদিন দেখলাম যে উনি 10 কোটি টাকা তাদের স্টুডেন্ট এবং ওই ক্যাম্পাস থেকে তুলে নিয়ে চলে গেছেন আর কি। 10 কোটি টাকা, 10 কোটি টাকা রাজশাহী ইউনিভার্সিটি টিচার। অনেকে ভালো ব্যবসা করেও পায় না। হ্যাঁ, 10 কোটি হিউজ লট অফ মানি, তাই না? তো ডেফিনেটলি, যেহেতু আমি অনেকদিন দেশে ছিলাম না, সো আমি এখন যেহেতু আছি, ডেফিনেটলি একটা কিছু তো অ্যাটলিস্ট এই অ্যাওয়ারনেস আমরা বিল্ড করবো এবং যতটা পারি চেষ্টা করবো এটাকে বন্ধ করার জন্য। ডেফিনেটলি। জি, ধন্যবাদ জনাব স্বপন। আমরা একটা স্পেসিফিক কেস নিয়ে একটু দু একটা কথা বলি। গত কয়েকদিন আগে ঢাকার সমকাল পত্রিকায় একটা রিপোর্ট ছাপা হয়েছে। ডোলেন্সার নামে একটা কোম্পানি, রিপোর্টের শিরোনাম হচ্ছে 1000 কোটি টাকা নিয়ে উধাও। 65,000 গ্রাহক তারা করেছিল এই ডোলেন্সার কোম্পানি, এবং এটাও সেই হাই কোম্পানির মতো। এবং রিপোর্টে বলছে যে তাদের ম্যানেজিং ডিরেক্টর টাকা পয়সা নিয়ে সস্ত্রীক সিঙ্গাপুর পালিয়ে গেছে, এবং তাদের কোম্পানির 3 জন কি পার্সনের নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, কিন্তু মূল লোক পালিয়ে গেছে সিঙ্গাপুরে। আরও 2 জনের নামে ওয়ারেন্ট আছে, পুলিশ তাদেরকে খুঁজছে। এই কোম্পানির প্রতারণা সম্পর্কে যদি স্বপন দু একটা কথা বলেন। ডুলেন্সার হলো, এটা আমি নিজেও অনেকদিন ধরে এর বিরুদ্ধে লেখালেখি করেছি। ডুলেন্সার হলো এটার একটা সবচেয়ে সাকসেসফুল একটা ফ্রড কেস, যারা লার্জ স্কেলে যে দেখেন 65,000 গ্রাহক তৈরি করে ফেলেছে। 1000 কোটি টাকা নিয়ে উধাও। বিকজ প্রত্যেকটা মানুষ যদি 7,000 টাকা করে দেয়,
65,000 ইন্টু 7,000 টাকা কত টাকা হয় আপনার? এই টাকাটা আর বাকি যে মার্কেটিং চেইন তো মুখে মুখে আপনার। আর বাংলাদেশে আমি একটা জিনিস দেখলাম, মানুষ যখন কোথাও গিয়ে পড়ে এমন পঙ্গপালের মতো হুমড়ি খেয়ে গিয়ে পড়ে, সেটা স্টক মার্কেটে হোক, এন্ডে যদি টাকা থাকে স্টক মার্কেটে হোক, আর এখন ওইটারই একটা ইলেকট্রনিক ভার্সন হলো এই যে আপনার এই সিস্টেমটা, এবং তারা খুব ইন্টেলিজেন্টলি এই কয়েক হাজার কোটি টাকা তো বাংলাদেশের যে অ্যাডভান্টেজটা হচ্ছে যে আমরা ডেন্সলি পপুলেটেড, সো ডেন্সলি পপুলেটেড হওয়ার কারণে নলেজ ডিসিপেশনটা, নলেজের যে আমরা ইনফরমেশনটা খুব তাড়াতাড়ি পাস করা যায়, তো সেটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ফ্রডটাও খুব তাড়াতাড়ি করা যায়, আবার আমাদের স্কিল সেটটাও খুব তাড়াতাড়ি ডেভেলপ করা যায়। তো সেই জন্যই আমি বলবো যে এইসব ডুল্যান্সের বা প্রতারণাকে সরকার খুব মানে এটাকে আমি বলবো সবচেয়ে মোস্ট প্রায়োরিটি দিয়ে তাদেরকে ধরা উচিত, তাদেরকে বন্ধ করা উচিত, এখনই বন্ধ করা উচিত। এবং সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সবাই, ইন্টেলিজেন্স এবং যারা আছে, যে কোনো সংস্থা, মানে যত ধরনের সংস্থা আছে তাদের সবাইকে দিয়েই এই মুহূর্তে এদেরকে ধরা উচিত এবং বন্ধ করে দেওয়া উচিত। আদারওয়াইজ আমাদের যে ডেনসিটির কারণে আমরা একটা অপরচুনিটি পর্যায়ে, আমি এবার পজিটিভটা নেগেটিভ হয়ে যাচ্ছে, পজিটিভটা আমরা নেগেটিভ পর্যায়ে চলে যাচ্ছি, যে এত তাড়াতাড়ি এত র্যাপিডলি কিভাবে এত হাজার হাজার কোটি টাকা বা শত কোটি টাকায় চলে যাচ্ছে, এটার পিছনে কারণ হচ্ছে উই আর ভেরি, মানে এটা একটা পজিটিভ দিক যে উই আর ভেরি মাচ কনসার্ন, মানে ইনফরমেশনটা আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি। আরেকটা হলো বেশিরভাগ লোক নিডি, কাজে সে একটা সুযোগ পেলেই জাম্প করছে। আরেকটা জিনিস কিন্তু এখানে হচ্ছে, সরি একটু ইন্টারাপ্ট করছি, সেটা হলো এই লোকগুলো এখন এই ডুলান্সার করার পর তারা আবার একই রেখে নামটা পাল্টিয়ে আরেকটা হয়তো স্কাই ল্যান্সার করছে, আরেকটা হয়তো এক্স ল্যান্সার করছে, মানে নামটা পাল্টিয়ে নিয়ে ওই একই গ্রুপ। কিন্তু স্বপন, এটা তো একটা প্রসেসের মধ্য দিয়ে লাইসেন্সটা পায়। একটা কাজ বিজনেস করতে হলে তাকে একটা লাইসেন্স, ট্রেড লাইসেন্স লাগবে না? কোনো একটা অফিসকে, গভর্নমেন্ট অফিসকে স্যাটিসফাই করে কিন্তু তাকে এখানে আসতে হবে, তাহলে ওখানে একটা ফাঁক আছে। একটা এইসব প্রতারণা প্রতিষ্ঠান এখানে একটু ইজি, কিন্তু সেই জন্য এটা আরো বেশি ঘটছে। একটা ওয়েবসাইট করে, ইন্টারনেটে একটা ওয়েবসাইট করে সেই ব্যবসাটা চালাতে আমার কিন্তু একটা ট্রেড লাইসেন্স হলেই আমি পারছি। তারপরে ব্যাংকে আমার অ্যাকাউন্ট খুলে ফেললেই কিন্তু আই ক্যান রান দ্য ট্রানজ্যাকশন, তাই না? তারপর যখন আমার গ্রাহক অনেক বেড়ে যাচ্ছে, তারপর যখন মানুষ প্রতারিত হচ্ছে, তখন কিন্তু আমরা টেলিভিশনে বসছি বা মেইন স্ট্রিমে এসে বসছি যে এই গেল। তার আগে কিন্তু যুবকের ক্ষেত্রে হয়েছে, ডেস্টিনির নানান রকম অভিযোগ। এক্স্যাক্টলি রাইট। এবং আমরা এই এক্সাম্পলটা কিন্তু আমাদের সোসাইটিতে আছে অলরেডি। আমি শুধু আমার যারা দর্শক আজকে যারা দেখছেন এবং পরে হয়তো এটা নিয়ে কথা বলবেন, সবাইকে রিকোয়েস্ট করবো যে এখন ইন্টারনেটের যুগ, আপনি ইন্টারনেট ইউজ করেই টাকা আর্ন করতে যাচ্ছেন, একটুখানি কেন একটু পড়াশোনা করেন না কেন, যে এটা কি সত্যি না? এখন অনেক ওয়েবসাইট আছে যেখানে গেলে অ্যাকচুয়াল এটা পাওয়া যাবে, তথ্যটা পাওয়া যাবে, না এটা ভুল, এটা ঠকার সম্ভাবনা আছে, তাদেরকে একটু রিসার্চ করতে বলুন। জি, ধন্যবাদ ফারহানা। আমাদের যে এই যে মুখে মুখে কথাটা ছড়িয়ে যাচ্ছে এবং ইয়াং পপুলেশন যে মানে ওটা বিশ্বাস করছে, এটার জন্য আসলে মিডিয়ার একটা রোল তো আছেই, যে আসল তথ্যটা সরবরাহ করা। বেসিসের পক্ষ থেকে যেমন আমরা কিছুদিন আগে একটা প্রেস কনফারেন্স করেছিলাম যে আসলে ফ্রিল্যান্সিংটা কি আর ডুল্যান্সার আসলে কি করছে, এই তথ্যটা যেটা স্বপন ভাই বলেছেন যে একটু জানা, যে আমি আসলে কি করছি, আমার ফ্রেন্ড করছে তার জন্যই আমাকে করতে হবে, বা আরেকজন টাকা পেয়েছে দেখে আমি পাবোই, আমার হাতে কি সেই প্রপার ডকুমেন্টটা আছে, সেই জিনিসটা একটু চেক করে নেওয়া। তো মানে এটা আসলে সবার কাছেই অনুরোধ যে আমি যেটাই করব না কেন এটা একটু ডেপথে যেয়ে দেখা যে আসলে আমি কি করছি। ধন্যবাদ ফারহানা। প্রিয় দর্শক, আরো একজন দর্শক টেলিফোন অপেক্ষা করছেন। হ্যালো। জি বলুন। জি, আমি বিপুল খান বলছি, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। জি বলুন। তো আমি এই বিষয়ে কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। প্লিজ। যে ফার্স্টলি আমি ফারহানা ম্যাডামকে কিছু কথা বলবো, সেটা হচ্ছে আসলে উনি তো এখন বেসিসে সফটওয়্যারের, তো আমাদের দেশে ম্যাক্সিমাম কোম্পানিগুলোই এই একটা ওয়েবসাইট করে, একটা এমএলএম সফটওয়্যারের মাধ্যমে ক্লিকের মতো একটা সিস্টেম করে নেয়, এবং একটা ওয়েবসাইট দিয়ে তারা হচ্ছে কিছু বিজনেস করে 5,000, 10,000, 50,000 মেম্বার করে। ওই লোকগুলোই অন্য একটা নাম দিয়ে জাস্ট হচ্ছে তার ওয়েবসাইটটাকে কপি পেস্ট করে কালার চেঞ্জ করে নিয়ে আবার একই বিজনেস সেম ওয়েটা করে অন্য নাম দিয়ে, এবং এতে বাংলাদেশের কিছু সফটওয়্যার ফার্ম গুলো এগুলো সহযোগিতা করে। যেহেতু দেশে এটা প্রতারণা করা হচ্ছে মানুষকে, তো সেই ক্ষেত্রে সফটওয়্যার ফার্ম গুলোকে এরকম কোনো নীতি নির্ধারণ করা যায় না যে এই ধরনের কোনো কাজ, এই ধরনের কোনো প্রোডাক্ট তারা ডেভেলপ করে দিবেন। জি জি, ধন্যবাদ ফারহানা। ঠিক এই কথাটা আমি আপনার কাছে আসতে চেয়েছিলাম যে বেসিস একটা রোল প্লে করতে পারে। জি, তবু ওনার উত্তরে বলেন।
জি, উনি যেটা বলেছেন যে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো বার দেওয়া যায় কিনা, সেই ক্ষেত্রে অ্যাওয়ারনেসটাই আমি মনে করি সবচেয়ে বড় যে জিনিস, যেটা বেসিস করছে এবং বেসিসের এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, যে আসলে আমাদের এই ধরনের বিজনেসগুলোকে বাঁচানোর জন্য, যে অপরচুনিটিগুলোকে বাঁচানোর জন্য কিভাবে আমরা আমাদের ইন্ডাস্ট্রিকে রক্ষা করার জন্য আমাদের কি করা দরকার, তার জন্য নলেজটা আগে দেয়া। আর তবে ওরকম অ্যাপ্লিকেশন কেউ করতে পারবে না, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টটা কিন্তু প্রতারণা না। হ্যাঁ, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইটসেলফ আ বিজনেস, যেটা আমিও ব্যক্তিগতভাবে মনে করি, কিন্তু কথা হচ্ছে যে বিজনেস কনসেপ্টটা এখানে প্রতারণা। এই অ্যাপ্লিকেশনটা কোথায় ইউজ হচ্ছে সেটা একটা প্রতারণা। আর ওয়েবসাইট ডেভেলপ করে যে বিজনেসটা করা হচ্ছে এটা অবশ্যই একটা মানে প্রতারণার জিনিস। কিন্তু কথা হচ্ছে যে আমরা যারা এটাকে ইউজ করছি এবং তাদেরকেও জানতে হবে যে আমরা আসলে কি করছি। জি, ধন্যবাদ। এখানে আমি আবার স্বপনের কাছে আসি। যখন এই ডোলেন্সার জাতীয় প্রতারক কোম্পানি যখন অপারেশন শুরু করে, তারা তো নিশ্চয়ই বিজ্ঞাপন দিচ্ছে বা কোনো না কোনোভাবে তারা পাবলিক ফেয়ার্স আসছে, তখন বেসিস বা বাংলাদেশ কম্পিউটার সমিতি বা আপনাদের প্রিয় .com এই ধরনের তথ্য প্রযুক্তি নিয়ে যারা কাজ করছেন, তারা কি শতপ্রবৃত্ত হয়ে একটু ইনভেস্টিগেট করে এই সম্পর্কে একটা কিছু কথা বলতে পারেন না? এটা খুবই একটা ভালো পয়েন্ট। আমি মনে সাধারণ লোক বুঝতে পারবে না, কিন্তু বেসিস বুঝবে। এক্স্যাক্টলি রাইট। ওই যিনি একটু আগে ফোন করেছিলেন, ওনার সূত্র ধরে আসলে উত্তরটা আসতে পারে যে বেসিস যদি কোনো নীতিমালা সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে করতে নাও পারে, বাট যখন এটা ভুইফুর কোম্পানি করতে পারে, তুমি কি করছো, এবং বেসিসের ওয়েবসাইটে কিন্তু সেটা দিয়ে দিতে পারে এই কোম্পানিগুলো সন্দেহজনক অপারেশনে আছে। আমরা কিন্তু আমরা রিকমেন্ড করছি না, না আমরা রিকমেন্ড করছি না, ইউ ডু ইজ অন ইওর ওন রিস্ক। এক্স্যাক্টলি রাইট। এবং আমি যেহেতু একটা ওয়েবসাইট এখন চালাই এবং ওখানে টেকনোলজি সেভি আমরা করি, আমরা কিন্তু অনেকবার বলেছি ডুল্যান্সারে তোমরা মেম্বার হয়েও না। আর একটা কোম্পানি আছে স্কাইল্যান্সার, ওখানে মেম্বার তোমরা হয়েও না, বিকজ আমি ব্যক্তিগতভাবে নিজে মেম্বার হয়ে টাকা না দিয়ে আরেকজনের অ্যাকাউন্ট ইউজ করে আমি দেখেছি কি করে তারা, জাস্ট বোঝার জন্য, মানে ইজ অ্যাবসলিউটলি ফ্রড। জি জি, সো এটা একটু নিউজপেপারও আসা উচিত, শুধু ওয়েবসাইটে থাকলে অনেকে না আসে। এক্স্যাক্টলি, আমি যেটা বলছি যে অনলাইনে পার্টিসিপেশনটা আছে হয়তো, বাট আমাদের জনগোষ্ঠী বা আমাদের সবাই ইন্টারনেট ইউজার না। এবং হয়তো আপনার কোয়েশ্চেনে আসবে যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি, হয়তো আসলে তখন হয়তো আমরা আলোচনা করবো, বা আমি মানে এই দর্শকদের সুবিধার্থে বলে দিচ্ছি যে ফ্রিল্যান্সিং মিনস এটা ভালো কনসেপ্ট এবং এবং অনলাইনে টাকা ইনকাম করা যায়, কিন্তু যাবে তখনই রিপিটেশন অফ মাই ওয়ার্ডস, যে যখনই আই হ্যাভ সামথিং টু গিভ, বা আমার কোনো কিছু দেওয়ার ক্ষমতা থাকবে, স্কিল সেট থাকবে। সেটা অনেক আগ থেকেই কিন্তু ফ্রিল্যান্সিং হয়ে আসছে, সেটা জার্নালিজমে আছে অনেক ক্ষেত্রেই, মানে এবং এই সুযোগটা ইন্টারনেটের যুগে, এরা অফ ইন্টারনেট, এই সুযোগটা আমাদের দেশে ভীষণভাবে নেওয়া দরকার। তো আমি সেই কথাটা হয়তো আসবে আপনার নেক্সট, সেখানে আমরা যেতে পারবো না। ডুল্যান্সারের মতো প্রতিষ্ঠানগুলিকে আমরা যদি সমাজকে দেখিয়ে দিতে না পারি, এবং আমাদেরও এডুকেশন ইনস্টিটিউশনে যারা আছে, ইউনিভার্সিটিতে যারা আছে, তাদেরকেও আমি বলবো যে তারা এই ব্যাপারে সবাই অ্যাকশন ওরিয়েন্টেড হওয়া উচিত। আমরা শুধু বললেই হবে না সরকার করবে সবকিছু, আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটগুলি করতে পারে, বেসিস করতে পারে, কম্পিউটার সমিতি করতে পারে, ইউনিভার্সিটিগুলিকেও আমরা রাউন্ড টেবিলে এনে বা যেভাবে হোক, এবং বিশেষ করে মিডিয়াকে আরো ভালোভাবে যদি আমরা বুঝাতে পারি। প্রত্যেক খবরের কাগজের একটা তথ্য প্রযুক্তি স্পেস আছে, সেখানে তারা ইউটিলাইজ করতে তারা কিছু বলেছে, কিন্তু একটা জিনিস আমি জানি না, আমি হয়তো সবার একটু পরে ফোন আসছে, ফোনটা নিয়ে নি। হ্যালো, হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাজারীবাগ ঢাকা থেকে হুমায়ুন কবির বলছিলাম। জি বলুন। আমার একটি সংক্ষিপ্ত প্রশ্ন, সেটি হচ্ছে যে আজকে গ্রাহকরা যে প্রতারণার শিকার হচ্ছেন, এটা যদি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে একটা কঠোর মনিটরিং এর ব্যবস্থা থাকতো এবং পূর্বে যাচাই করে নেওয়ার ব্যবস্থা থাকতো, তাহলে বোধহয় এটা হতো না। এটা পরে আমাদের হুশ হয়, আগে কেন এটা মনিটরিং করা হয় না? জি জি, ধন্যবাদ আপনাকে জনাব স্বপন। আমি তো ডেফিনেটলি বেসিস, কম্পিউটার সমিতি এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় তো একটা দায়বদ্ধতা অবশ্যই আছে, কিন্তু একটা জিনিস আমি বুঝি না, মানে তার কারণ হতে পারে আমি
দেশ কি অত ভালো জানি না, সেটাই কারণ কিনা আপনি আমাকে একটু হেল্প করতে পারেন, আমার দর্শকরা আমাকে হেল্প করতে পারেন, যে যেখানেই আমরা একটুখানি দেখি সেখানে এত ঝাঁপ দিয়ে আমরা পড়ি কেন? আমাদের কি স্টক মার্কেট নিয়ে কি কম লেখালেখি হয়েছে? তারপরে কি আমরা স্টক মার্কেট ঝাঁপ দিই নাই, আমরা মানুষ প্রতারিত হয় নাই? সো মানুষকেও কিন্তু অ্যাওয়ার হতে হবে, মানে জানা সত্ত্বেও ঝাঁপ দিচ্ছি তো আমরা। এত কিছু ফ্রেমওয়ার্ক এগুলো করার পর যুবকের কেসের পর আরেকটা কেস হলো কেন? আরেকটা কেস হলো কেন? দর্শক কিন্তু একটা জিনিস এনেছেন, সেটা হচ্ছে হ্যাঁ আমরা অ্যাওয়ার না, মনিটরিং এর ব্যাপারটা এনেছেন। আমার কাছে মনে হয় ইটস এ ভেরি মানে ইম্পর্টেন্ট থিং, যে আমাদের কোনো জায়গায় কি আমরা মনিটরিং করি কিনা আদৌ আমার কাছে সন্দেহ। মানে মনিটরিং যে আমরা রুলস বলছি, স্টক এটা কাজ করে কিনা, আদৌ এটা কাজ করে কিনা আমার কাছে, কারণ হাজার হাজার ছেলে মেয়ে ইয়াং জেনারেশন প্রতারিত হয়ে যাচ্ছে, তা আমরা কেউ কিছু দেখছি না, বা সমাজ কেউ দেখছে না, বা সোসাইটি যারা লিডারশিপে আছে, বা আমরা শিক্ষক যারা আছি, বা বেসিসে যারা আছে, হোয়াটএভার রোল প্লে, আমরা দেখছি কখন হাজার কোটি টাকা নিয়ে যখন সিঙ্গাপুর পালিয়ে গেছে, মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি উই হ্যাভ টু বি অ্যাকশন ওরিয়েন্টেড। আমার এই ডুলেন্সের পরে এখন থেকে যদি সরকার আবারই আমরা আগামী 2 বছর 3 বছর ধরে এরকম টকশো করতে থাকি, মানে আমার কাছে মনে হয় রেজাল্ট ওরিয়েন্টেড হবে না আর কি। টকশোর সাথে সাথে যদি আমরা অ্যাকশন ওরিয়েন্টটা যেতে পারি, যে মনিটরিংটা যদি আমরা সিরিয়াসলি করি, এবং যে জায়গায় সম্ভব, যেটা আমরা একটু আগে বললাম যে ফারহানা, না আমার কাছে মনে হয় যে ডুলেন্সার বা এই ধরনের প্রতারণা যারা করছেন তারা কিন্তু একজন আরেকজনের কনফিডেন্সটাকে কাজে লাগিয়ে মার্কেটিংটা করছেন। হ্যাঁ, ওনারা কিন্তু বড় মিডিয়াতে এসে অ্যাড দিয়ে কাজটা করছেন না, ওনারা ওয়ার্ড অফ মাউথে কাজটা হচ্ছে। হ্যাঁ, যে তার বন্ধুকে বিশ্বাস করে তার বিশ্বাসের ভিত্তিতে কাজটা হচ্ছে। আসল ইনফরমেশনটার জন্য আমাদেরকে আসলে মিডিয়ার দ্বারস্থ হতেই হবে। মিডিয়া এই ইনফরমেশনগুলো যত বেশি প্রচার করবে তত বেশি মানুষ জানবে যে আসল কোনটা আর কোনটা দিয়ে আসলে মানুষ প্রতারিত হচ্ছে। এটা একটা। আরেকটা হচ্ছে যে আসলে যে কোনো কিছু একটা আসলেই আমরা ওটার ব্যাপারে খুব আগ্রহী হয়ে পড়ি, এবং পরে দেখা যায় যে ওখান থেকেই এই ধরনের প্রতারণাগুলো হয়, যে এত লাভ কিভাবে হচ্ছে, বা লাভ করার আগে যিনি আমাকে পয়সা দিচ্ছেন উনি আমাকে কেন দিচ্ছেন, এই জিনিসটাও যদি আমরা একটু না দেখি তাহলে তো ওই ফাঁকটা গ্যাপটা রয়েই যায়। তো যেখানেই আমরা বিজনেস করি না কেন ওইটা একটু দেখে নেওয়া, যে আমার কাছ থেকে যিনি কিনছেন উনি কেন কিনছেন, কেন আমাকে টাকাটা দিচ্ছেন। এটা একটা সাইকোলজিক্যাল ইয়ে তো আছে। আমার মনে হয় বাংলাদেশের মানুষ, ডোন্ট গেট মি রং, যে তারা কুইক মানি চাচ্ছেন। আমাদের একটা গোষ্ঠী উই বিলিভ ইন কুইক মানি, এটা যে কোনো ইয়েতে হোক আমরা কুইক মানিতে আমরা এটা বিশ্বাস করি। এটার পিছনে অবশ্যই আমাদের সমাজ ব্যবস্থা বা আমাদের যারা সরকারে আছেন বা আমাদের সিকিউরিটি একটা প্রবলেম আছে, সেই কারণেই হতে পারে যে টাকা পয়সা আমার থাকবে না পরে, কাজে যা পাই আমি না, কিন্তু সেটা মানে যে কোনো ওয়েতে হোক, নাম্বার 1। নাম্বার 2, আমি কাছের মানুষদের অনেককে বলেছি তোমরা এখানে যেও না, এই স্টকটাতে তুমি ইনভেস্ট করো না, বাট তারা একটুখানি হাসি দিয়ে দেখলাম যে বাবা মার এখান থেকে লোন করে, এখান থেকে লোন করে তারা ওই স্টকটা কিনছে, এবং ফুললি নোয়িং যে স্টকটা দাম আর বাড়বে না, তার অ্যাকচুয়াল প্রাইস 10 টাকা, সে হয়তো 110 টাকাতে কিনছে। এটা আমাদের সোসাইটিতে এক্সিস্ট করে তো আছে। এটা আরেকটা রোগ, এটা আরেকটা রোগ না, আমার মনে হয় আমরা আলাদাভাবে অ্যাড্রেস করতে হবে। এই সাথে জড়িত আমার মনে হয় কুইক মানি নেওয়াও সম্ভব, আবার কুইকলি চলেও যেতে পারে, ওটা মাথায় রাখা। ধন্যবাদ। একটা টেলিফোন আছে, আমরা শুনি। হ্যালো, হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যে কোনো দেশে প্রবলেম হয়ে বড় কিছু হলে মনে করি যে এটা সরকারের দেখা উচিত, সরকারের বিভিন্ন বিভাগগুলো দেখবে, কিন্তু এই বিভাগগুলোর ভিতরেই তো অনেক মানে ভূত রয়ে গেছে। সুতরাং সব থেকে বড় জিনিস হলো যে জনসচেতনতা। এইদিকে যারা ইন্টারনেট ব্যবহার করতে পারছেন, বিভিন্ন ভাবে শিক্ষিত হতে পারছেন, সব এনাদের ভিতর সচেতনতা সর্বক্ষেত্রে প্রয়োজন, এবং এটাই হলো আমাদের একমাত্র হলো কি বলে মুখ্য অস্ত্র হতে পারে। জি, ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আউটসোর্সিং এর অনেক নেগেটিভ দিক আলোচনা করলাম, যেহেতু এটা সমাজে এক্সিস্ট করছে এবং ইদানিংকালে এটা একটা বড় রোগ হিসেবে দেখা যাচ্ছে। প্রতারণা বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে, তবে ডিজিটাল পদ্ধতিতে, ইন্টারনেট পদ্ধতিতে নানানভাবে প্রতারণার নতুন নতুন উপকরণ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তাই বলে আউটসোর্সিং মোটেও দোষণীয় বিষয় নয়। আউটসোর্সিং নিয়ে যারা প্রতারণা করছেন আমরা তাদের সমালোচনা করছি। আউটসোর্সিং বাংলাদেশে একটা অত্যন্ত সম্ভাবনাময় ব্যবসা। আজকে আমরা সে নিয়ে ডিটেলসে যাব না, তবু খুব সংক্ষেপে দু একটা কথা আলোচনা করব। প্রথমে জাকারিয়া স্বপন।
আমি যে জিনিসটা বলতে চাই জাহাঙ্গীর ভাই, যে আজকে যে আমরা বাংলাদেশের যে ইয়েতে ক্যানভাসে কথা বলছি, এই হাজার হাজার ছেলে মেয়েরা যে আজকে এটাতে ইনভলভ হচ্ছে, আমরা এটা কিন্তু ওভারনাইট এটা হয় নাই, এটা কিন্তু বুঝতে হবে। আমরা কিন্তু এই স্বপ্নটা কিন্তু আমরা একসময় দেখেছিলাম, যারা আজকে ইন্ডাস্ট্রিতে কাজ করেছে সেই 15-20 বছর আগে থেকে কিন্তু এটা নিয়ে লেখালেখি করা, ইন্টারনেট দিতে হবে, ছেলে মেয়েদেরকে যদি প্রপার এডুকেশন দেওয়া যায় এবং এটাতে যে একসময় জয়েন করবে, আমাদের এই লাখ লাখ জনগোষ্ঠী গার্মেন্টসে পরে কিন্তু আর কোথাও জায়গা নাই যেখানে এত লোককে আপনি এমপ্লয় করতে পারেন, কর্মসংস্থান করতে পারেন। এবং আমরা কিন্তু প্রত্যেকটা সময় এক্স্যাক্টলি রাইট, আমরা কিন্তু সবসময় বলছি যে বাংলাদেশের মতো একটা দেশের এই ইকোনমিক্যালি সাস্টেইন করতে হয়, এগ্রিকালচার, গার্মেন্টস তো একটা আছে, আর হিউম্যান রিসোর্স, এবং সেটা হলো আইটি। এই তথ্য প্রযুক্তি আপনাকে একটা জায়গায় নিয়ে যেতে পারে, এবং এই এত রিসোর্স কিন্তু আর পৃথিবীর কোথাও নাই। এটাকে যদি একটু আপডেট করে দেওয়া যায়, এবং সেটা কিন্তু হচ্ছে এখন। আমি দেখি যে এই একটা বিশাল জনগোষ্ঠী, এরা যদি সরকারের কাছে গিয়ে বলতো যে আমাকে চাকরি দাও, সেটা দেশের নাগরিক, তার তো চাকরি চাওয়ার অধিকার আছে, এবং রাষ্ট্রের দায়িত্ব হলো জনগণকে সেই কর্মসংস্থান করে দেয়া। এরা কিন্তু কখনোই সরকারের কাছে গিয়ে দাবি করছে না, প্রেস ক্লাবের সামনে গিয়ে ফেস্টুন নিয়ে দাঁড়িয়েছে না আমাকে চাকরি দাও। তারা নিজের চেষ্টায় নিজের মতো করে তাদের নিজে কর্মসংস্থান তৈরি করে নিচ্ছে। এর থেকে ভালো আর কি হতে পারে আমাকে বলেন। আমি কিছু স্ট্যাটিস্টিক্স দিতে চাচ্ছি এবং অপরচুনিটির কথা বলছি আর কি, যে বাংলাদেশ যতগুলি ইন্টারন্যাশনাল মানে ফোরাম আছে, রিসার্চ ইনস্টিটিউট আছে, সব দিক থেকে দেখা যাচ্ছে বাংলাদেশি যে মানে ঢাকায় যে আউটসোর্সিং এর একটা সেন্টার হিসাবে, হাব হিসাবে পরিচিতি পাচ্ছে। এখন আমাদের একটা রাইট টাইম, এবং মানে এটার ইমপ্রুভমেন্টটা, যেটা এক্সপোর্ট আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নাও ইট ইজ $100 million or $120 million, বাট ইট ক্যান বি বিলিয়ন্স ডলার। উইদিন এ শর্ট টাইম ইট ক্যান বিকাম $1 billion। তো এখানে উই হ্যাভ টু, মানে আমাদের যে জিনিসটা স্বপন এবং যা বলছে যে বেসিস থেকে যারা আছে, আমাদের ঠিক করে নিতে হবে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। মানে এই জিনিসটা আমি দর্শককে আবারও সবার জন্য বুঝে দিচ্ছি, যে আপনি আপনার সুবিধা মতো সময়ে আপনার প্রফেশনাল যে স্কিল সেটটা আছে বা আপনার যে জিনিসটা জানেন, নো হাউ, সেটাকে আপনি বিক্রি করবেন। সেটাই হচ্ছে ফ্রিল্যান্সিং, আপনার সুবিধা মতো। কার কাছে বিক্রি করবে? এটা কি দেশি কোম্পানি না বিদেশি কোম্পানি? এটা বর্তমান প্রেক্ষাপটে এটা বিদেশি কোম্পানির কাছে আমরা বিক্রি করছি। এটা এমনও সময় আসতে পারে আমরা দেশি কোম্পানির কাছে, এখনো নাকি এটা হচ্ছে কিছুটা, এখানে সীমিতভাবে হলো, দেশেও হচ্ছে। আমরা বিদেশি, আমি জানি খুব ভালো আর্টিকেল লিখতে, ইংরেজিতে ভালো আর্টিকেল লিখতে, সেটাও একটা স্কিল সেট। আমি এটা যদি ডেভেলপ করি, দেন আই ক্যান সেল ইট, আমি ঘরে বসে। এবং এটার জন্য খুব বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই। আমার একটা কম্পিউটার বা ল্যাপটপ থাকলে হবে, আর ভালো ইন্টারনেট ব্যান্ডউইথ। আর আমি সবসময় আমার ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের যেটা বলি, যে প্লিজ ডেভেলপ ইউর মানে স্কিল সেট, পরে ইউ ক্যান আর্ন মানি। এখন আমার স্টুডেন্ট, আমি তো আপনাকে সবসময় বলেছি যে মানে আমাদের স্টুডেন্টরাই পাশ করার আগে যথেষ্ট ইনকাম করার সুযোগ সৃষ্টি হয়ে গেছে। এই সুযোগটাকে বাধাগ্রস্ত না করে ফ্রিল্যান্সিংটা যদি সমাজে বোঝানো যায় যে এটা ভালো স্কোপ, এবং 50% আমাদের জনগোষ্ঠীর হচ্ছে মহিলা, ফিমেল, মেয়েদেরকে যদি আমরা নিয়ে আসতে পারি যে স্কিল সেট ডেভেলপমেন্টে, তাহলে আমার কাছে মনে হয় ঘরে বসে আয়ের সুযোগটা আমাদের দেশে ঘরে বসে খুব ইম্পর্টেন্ট। পরে হয়তো কোয়েশ্চেনে আসবে যে আমাদের কি কি করা দরকার, এখানে হয়তো কি কি রিকমেন্ডেশন হতে পারে, যে কি সেটগুলো আমরা সরকার থেকে চাবো বা সোসাইটির থেকে চাবো। সোসাইটির থেকে একটা জিনিসই চাওয়া আছে, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং জিনিসটা বোঝা, অ্যাপ্রিশিয়েট করা এবং বোঝার মধ্যে হচ্ছে আমার কি দক্ষতা আছে। আমি গ্রাফিক ডিজাইনার, আমি আর্টিস্ট, আমি সিঙ্গারেরও ফ্রিল্যান্সিং করার স্কোপ তৈরি হয়ে গেছে। আমি শুধু কম্পিউটার প্রোগ্রামার হব, দেয়ার ইজ স্কোপ যে প্রোগ্রামিং নিয়েই অ্যাকচুয়ালি একটা বিশাল অংশ আছে। যে আমাদের দেশের ফ্রিল্যান্সিংয়ে মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটা অবস্থান করে নিয়েছে, আরেকটা অবস্থান করছে এখন প্রোগ্রামিংয়ের উপরে। এছাড়াও কিন্তু অনেকগুলি জায়গা আছে, এভিনিউ আছে, যেহেতু আমরা ইয়থ জেনারেশন, যেটা ধরা হচ্ছে আমাদের বিশাল অংশ যুবক, এবং তাদেরকে কাজ করানো যেতে পারে। সো দেয়ার ইজ এ অপরচুনিটি। এবং জি ধন্যবাদ ফারহানা।
ফ্রিল্যান্সিং এর অপরচুনিটি তো অনেক, মানে যেটা সাজ্জাদ ভাই বলেছেন যে আমরা শুধু প্রোগ্রামিং করি বা শুধু একটা গ্রাফিক ডিজাইন করি, সেটা কিন্তু সেটার মধ্যে সীমাবদ্ধ এখন নেই। আমি ভালো লিখতে পারি, আমি একটা ওয়েবসাইটের জন্য কন্টেন্ট ডেভেলপ করে দেব, সেটাও কিন্তু ফ্রিল্যান্সিং। একটা ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করে দেব, আমি শুধু মাইক্রোসফট ওয়ার্ডেই কাজ করতে পারি, আমি একটা ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করব, এটাও কিন্তু ফ্রিল্যান্সাররা কাজ হিসেবে করতে পারে। একটা কথা এসছে যে ডুলেন্সার বা এই ধরনের প্রতারণা থেকে মানে এই ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য বেসিস কি করেছে? বেসিস আসলে পজিটিভ সাইডটাকে হাইলাইট করে এসছে, ফ্রিল্যান্সারদেরকে একটা প্রমোশনের জন্য ধরেন সফট এক্সপোর সময় ফ্রিল্যান্সারদেরকে অ্যাওয়ার্ড দিয়ে তাদেরকে নিয়ে আসা, সেরকম সেই জায়গাগুলোতে বেসিস কাজ করেছে যে পজিটিভ সাইডটাকে তুলে ধরার জন্য। বেসিস এই মুহূর্তে ওডেক্সের যে আপনার রেটিং, সেটাতে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা হচ্ছে থার্ড, মানে অ্যাকাউন্টের দিক থেকে, এবং ওডেক্সের প্রায় 12% কাজ বাংলাদেশ থেকে হয়, এটা অ্যাকর্ডিং টু ওডেক্স। তো এই তথ্যগুলো কিন্তু আমাদের কাছে ওইভাবে ছিল না, এবং এই তথ্যগুলো সরবরাহ করে বেসিস এটা ফ্রিল্যান্সিংটাকে এনকারেজ করছে। আমার বলার ইয়েটা হচ্ছে যে আমরা ফ্রিল্যান্সারদের সোশ্যাল অ্যাসপেক্ট থেকে যদি আপনি দেখেন যে ওরা বাসায় বসে কাজ করছে, কিন্তু বাসায় বসে এই কম বয়সে একটা ভালো অ্যামাউন্টের টাকা তারা আয় করছে, অনেকে 1 লাখ 1.5 লাখ টাকাও আয় করছেন। হ্যাঁ, তো আর কমপক্ষে $500 তো অনেক পাওয়া যায় যে ওনারা আয় করছেন ঘরে বসে। এবং এমন না যে কোনো ফিক্সড একটা জায়গা আছে যে এই কাজটা করলেই আমি আয় করতে পারছি, এটার কিন্তু কোনো শেষ নাই। মানে ডেটা এন্ট্রি হতে পারে, কিন্তু আমরা জানি না আসলে, আমাদের জানারও কিছু দরকার আছে ইনফরমেশন। যেমন মেয়েদের কথা এসছে, মেয়েরা যে এইটাকে কত ভালোভাবে কাজে লাগিয়ে তারা ঘরে বসে আয় করতে পারেন বা নিজেদের আইডেন্টিটি তৈরি করতে পারেন, সেটা হয়তো ওইভাবে মেয়েদের কাছে পৌঁছচ্ছে না ওই তথ্যটা। তো সেই ক্ষেত্রে ইউনিভার্সিটিগুলোর একটা ভূমিকা আছে যে মেয়েরা যখন ক্যারিয়ার প্ল্যান করে তখন তাদেরকে এই তথ্যটা সঠিকভাবে সরবরাহ করা। আর ফ্রিল্যান্সিংয়ের একটা অনেক বড় সুবিধা আমি বলবো, সেটা হচ্ছে গিয়ে ফ্লেক্সিবল টাইমিং, যে আপনি আমার যে সময়টা আমি আমার সময় মতো কাজটা করে দিচ্ছি, আমার বায়ার কিন্তু শুধু আমার সময় আমি কাজটা সে পেলেই হলো, আমি 9টা 5টা আমাকে কাজ করতে হবে এমন কিন্তু কোনো কিছু নেই, আমি রাত 12টার সময় বসেও কাজ করে ফেলতে পারছি। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে একটা ভালো আর্নিং কিন্তু অন্য কোনোভাবে করা সম্ভব না। আরেকটা যেটা যে এত কম বয়স থেকে আমাদের স্টুডেন্টরা যে আয় করার সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করছেন, সেটাতে থেকে তারা কিন্তু তাদের ক্যারিয়ার প্ল্যানিংয়ের সময় সেই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাতে পারছেন, যে কোন লেভেলের জিনিস আসলে বিক্রি হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে। কোয়ালিটির যে একটা বিষয়, সেই বিষয়টা কিন্তু কাজ করতে গেলেই বোঝা যায়। আমি একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারি, কিন্তু কোন ডিজাইনটা আসলে বিক্রি হবে। হ্যাঁ, আমি প্রোগ্রামিং করতে পারি, কিন্তু কোনটা ইন্টারন্যাশনাল লেভেলে অ্যাকসেপ্টেন্স পাবে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের দেশে এখন যেটা শুরু হয়েছে, এটা যদি আরও বিপুল পরিমাণে হয়, তাহলে স্টুডেন্ট লেভেল থেকেই তারা ওই জিনিসটা জেনে তারপর তারা তাদের প্রফেশনে যাচ্ছে। ধন্যবাদ ফারহানা, প্লিজ। এখানে একটা সুখবর দিয়ে একটা এই আলোচনাটা চাই আমি। সুখবরটা হলো এই দুদিন আগেই বাংলাদেশে একটা টিম একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ফ্রিল্যান্সার.com ওরা একটা এসইও কম্পিটিশন করেছিল। সেই কম্পিটিশনে বাংলাদেশের একটা ছোট টিম, ডেভস টিম নামে একটা ছোট অর্গানাইজেশন আছে, ওদেরকে চিনি আমি, ওরা পার্টিসিপেট করেছিল এবং ওরা কিন্তু সারা ওয়ার্ল্ডের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে। সারা ওয়ার্ল্ডের মধ্যে চ্যাম্পিয়ন, $15,000 এবং $15,000 তারা অ্যাওয়ার্ড পাচ্ছে, এবং আজকে রাতে তারা এটা সেলিব্রেট করছে। জি জি জি, ধন্যবাদ। টেলিফোন আছে, আমরা শুনি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বাপ্পি বলছি বনশ্রী থেকে। জি, আমি এই যে পিটিসি যে সাইটগুলোর লিস্ট দেওয়া হয়েছিল, আমরা লিস্ট পেয়েছি প্রেস কনফারেন্সের পরে, প্রায় 53টা সাইটের লিস্ট পেয়েছি যে এই সাইটগুলো প্রতারণামূলক ব্যবসা করছে। আসলে বেসিসের ওয়েবসাইটে কিন্তু এই সাইটগুলোর লিস্ট দেওয়া হয়নি। আমার দাবি যে বেসিসের ওয়েবসাইটে এই ধরনের লিস্ট সংযুক্ত করে একটা সচেতনতামূলক ব্যবস্থা নেওয়া হোক, এবং অবশ্যই নিউজ পেপারে ওইগুলো পাবলিশ করতে হবে। আর আরেকটা বিষয় আমি শুনেছি, আমার কাছে কোনো প্রমাণ নেই,
যে ইন্টারন্যাশনালি অনেক পিটিসি সাইট আছে যারা কিনা পেমেন্ট দেয় আর কি, আমাদের যেরকম মানে আমাদের তো বাংলাদেশের সব কোম্পানিগুলোই প্রায় প্রতারণা করে যাচ্ছে, কিন্তু আমি শুনেছি যে ইন্টারন্যাশনালি নাকি অনেক পিটিসি সাইট আছে যারা কিনা পেমেন্ট দেয়। তো আমাদের মনে হয় যে যদি আসলে এরকমটা হয়ে থাকে তাহলে বাংলাদেশের যে পিটিসি সাইটগুলো আছে তাদের আসলেই পেমেন্ট দেওয়ার ক্যাপাবিলিটি আছে কিনা, বা তারা যে অ্যাড গুলো দিচ্ছে এগুলো কি ফেক কিনা, এগুলো যাচাই বাছাই করে একটা মানে জনগণের সামনে এটা প্রকাশ করা আর কি। জি ধন্যবাদ। ফারহানা কোনো কমেন্ট করবেন? হ্যাঁ, উনি যেটা বলেছেন আমি ওনার সাথে একমত যে বিসিসির ওয়েবসাইটেও সেই লিস্টটা দেওয়া উচিত, তাহলে মানুষ জানতে পারবে আরো বেশি। জি জি ধন্যবাদ। ডক্টর সাজ্জাদ, সরকার এই ক্ষেত্রে কি ধরনের সহযোগিতা করতে পারে যদি আমরা আউটসোর্সিং কে পপুলার করতে চাই এবং ব্যাপক জনগোষ্ঠী, তরুণ জনগোষ্ঠীর মধ্যে নিয়ে আসতে চাই, তাহলে সরকারের দিক থেকে করণীয় কি আছে? ইজ সিম্পল, মানে সরকারকে কাজ করতে হবে, মানে ডিজিটাল বাংলাদেশ বা এসব শব্দ বেশি না বলে কাজ করতে হবে। সেখানে কাজটা হচ্ছে, আমি সবসময় এর আগেও বলেছি, ইন্টারনেট। সেই আমাদের সেকেন্ড একটা সাবমেরিন কেবল লাগবে, সিম্পল। পেমেন্ট গেটওয়েটা ঠিক করতে হবে, মানে পেমেন্টের আমাদের ছেলেদের এই মানে এখন বর্তমানে প্রায় আমার কাছে স্ট্যাটিস্টিক আছে প্রায় 20-30,000 ছেলে পেলে ফ্রিল্যান্সিং করছে। তার মধ্যে হয়তো 5,000ও যদি ইনকাম করে ভালো মতো, মানে 30-40 হাজার টাকা করে, সেখানে একটা বিশাল অংশ মানে শুধু শুধু নষ্ট হয়ে যাচ্ছে। গভর্নমেন্টও পাচ্ছে না, ব্যাংকের মাধ্যমেও আসছে না, বা ইন্টারন্যাশনাল ব্যাংকের মাধ্যমে আসছে। পেমেন্ট গেটওয়েটা একটা খুবই জরুরি। কেন এটা দেরি হচ্ছে, পেপলের সাথে আমরা কেন করতে পারছি না, আমার বোধগম্য নয় এতদিন ধরে। আর এটা দেরি করার কোনো সুযোগ আর নেই। তারপর সেকেন্ড, সাবমেরিন কেবল অবশ্যই অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব করা উচিত। আর থার্ড যেটা বলবো সেটা হচ্ছে, আমি আগের থেকেই বলছি, সবসময় বলছি, সেটা হচ্ছে ইউনিভার্সিটিগুলিকে, বা অ্যাটলিস্ট ইউনিভার্সিটি যত ঢাকা শহরে সারা বাংলাদেশে ইউনিভার্সিটিগুলি আছে, বিশ্ববিদ্যালয় কলেজগুলি আছে, সেখানে যত বেশি সম্ভব ব্যান্ডউইথ ফ্রি দেওয়া। এটা পাবলিক ইউনিভার্সিটি হতে পারে, সেটা প্রাইভেট ইউনিভার্সিটি হতে পারে, যে কোনো ইউনিভার্সিটি। আমি অবাক হয়ে যাই, আমাদের মাত্র সাবমেরিন কেবলে 24 গিগাবাইট, মানে যেই ক্যাপাসিটি, সেটাই আমরা আনইউটিলাইজড। মানে এটা আমার কাছে এখনো বোধগম্য নয়। তাহলে হাও আমরা বলতে চাই যে আমরা ডিজিটাল বাংলাদেশের দিকে আগাচ্ছি? মানে আমি এটা এখনো বুঝতে পারছি না এরা কি করছে। মানে যদিও বলছে যে আমরা এখানে বিভিন্ন গ্রামে গঞ্জে অনেক কিছু করা হচ্ছে, মানে তথ্য সেবা দিচ্ছে, দ্যাট ইজ ভেরি গুড। বাট আমার যে একটা বিশাল কর্মযোগ্য হাতছানি দিচ্ছে এবং সবাই আমাদের দিকে তাকিয়ে আছে এবং সব স্ট্যাটিস্টিক্স আমরা এটা হারিয়ে ফেলবো। আমরা মানে তিনটা জিনিস করা উচিত। আর কোনো ইনভেস্টমেন্ট নাই ফ্রিল্যান্সিংয়ে। ছেলেরা কম্পিউটার কিনবে, ভালো একটা ব্যান্ডউইথের মানে চিপ ইন্টারনেট ব্যান্ডউইথ পাবে, ছেলেরা নিজেরাই শিখে নেবে স্কিল। আর অ্যাওয়ারনেস দরকার, বেসিস ইউনিভার্সিটিগুলি, ইন্ডাস্ট্রিগুলি যদি আমরা একসাথে কিছু কাজ করতে পারি, মিডিয়ার সাথেও আরও বেশি কাজ করা দরকার ইউনিভার্সিটিগুলিকে, মিডিয়া এবং ইন্ডাস্ট্রির সাথে, যে হোয়াট ইজ দ্য অপরচুনিটি এবং হাউ উই ক্যান বিল্ড, মানে কীভাবে আমরা এই অপরচুনিটিটাকে কাজে লাগাতে। এবং বিশেষ করে আমাদের ঘরের মহিলাদেরকে, মানে অনেকেই মাস্টার্স পাস হাউস ওয়াইফ আছে, মানে ডিগ্রি পাস হাউস ওয়াইফ আছে, তারা কিন্তু এই লাইনে প্রচুর কাজ, স্কিল সেট ডেভেলপ করে অনেক কাজ করতে পারেন একটা জেনারেশন পরে, বা কিছুদিন সময় লাগবেই, বছরখানেক বা 1 বছর 1.5 বছর সময় লাগবেই এটাকে ডেভেলপ করতে প্রত্যেকটা ফ্রিল্যান্সারের জন্য। ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি একটা জিনিস, আমাদের সময় কিন্তু শেষ হয়ে আসছে, আপনার মাধ্যমে একটা জিনিস আমি বাংলাদেশ ব্যাংকে জিজ্ঞেস করতে চাই, বিশেষ করে আতিউর রহমান সাহেবকে জিজ্ঞেস করতে চাই, যদি এটা উনি দেখেন বা কোনোভাবে তার নজরে যায়। এখন যারা কাজ করেন ঘরে বসে, তারা এক ইয়েতে $500 বেশি তারা আনতে পারেন না বাইরে থেকে, বিদেশ থেকে আনতে পারেন না $500। বাট $1,000 হয়ে যায়, $1,000 পরে একটা ফর্ম ফিল আপ করতে হয়। আমার কথা হলো যে টাকা তো আমি বাইরে পাঠাচ্ছি না, ভেতরে আসছে, আসার ক্ষেত্রে এই এমবার্গোটা কেন? আমি এই টাকাটা যদি বাইরে আর্ন করি, বাইরে আমার থেকে পাঠায়, আমাকে কেন ফর্ম ফিল আপ করতে হবে? বাংলাদেশ ব্যাংকের একটা সি ফর্ম আছে, সেটা দিতে হবে, ব্যাংকে আমাকে এক গাদা কাগজপত্র ফিল আপ করতে হবে কেন? আমি আর্ন করছি। এক্স্যাক্টলি রাইট। কেন আমাকে কাছে আমি টাকা বাইরে পাঠাতে গেলে বলতে পারি মানি লন্ডারিং হবে, এই হবে, মানে এটা অনেকটা আর্ন করে অপরাধ করে ফেলে। অপরাধ করে না, আসলে তো তাই, না এটা অপরাধই করেছেন। রেকর্ডের জন্য দরকার হয়, রেকর্ডের জন্য বা টেরোরিজম, রেকর্ডের জন্য। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে পেপ্যালের কথা আপনি বলেছেন, বেসিস পেপ্যালের সঙ্গে কাজ করছে পেপ্যালকে বাংলাদেশে নিয়ে আসার জন্য। পেপ্যাল বাংলাদেশ ভিজিটও করে গেছে এবং খুব শীঘ্রই বাংলাদেশে তারা তাদের
অপারেশন শুরু করবে এটা আশা করা হচ্ছে। তো ওই জায়গাটাতে বেসিস একটা রোল প্লে করছে। অলরেডি বাংলাদেশ ব্যাংকের সাথেও তাদের মিটিং হয়েছে। আরেকটা যেটা যে এই মুহূর্তে যেভাবে ফ্রিল্যান্সাররা টাকাটা নিয়ে আসছে সেটা কিন্তু কোথাও কোনো রেকর্ড নাই। হ্যাঁ, তো ওই রেকর্ডটা আসলে হয়তো আমরা বলতে পারবো যে আসলে আমরা কত টাকা আর্ন করছি ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং থেকে। রেকর্ডেড যেটা আছে সেটা হচ্ছে 45 মিলিয়ন, যেটা এই বছর এক্সপেক্ট করা হচ্ছে, ওটা আমি গত বছর এটা 45 মিলিয়ন, এবছর এক্সপেক্ট করা হচ্ছে ওটা 70 মিলিয়ন ছাড়িয়ে যাবে। ফ্রিল্যান্সিংটা যদি ওইভাবে রেকর্ডেড হতো তাহলে হয়তো 100-120 মিলিয়ন এর মতো একটা অ্যামাউন্ট। ধন্যবাদ ফারহানা। একটা টেলিফোন আছে, আমি নিচ্ছি, একটু পরে দিচ্ছি। টেলিফোন আছে। হ্যালো হ্যালো, লাইন থেকে রয়েছে ডক্টর সাজ্জাদ। হ্যাঁ, এখানে আবারও বলছি যে ফ্রিল্যান্সিংকে আমাদের সাধুবাদ জানাতে হবে, এদেরকে সুযোগ করে দিতে হবে। আমি শুনতে পাচ্ছি আমার অনেক ফ্রিল্যান্সার, আমার স্টুডেন্ট আছে যারা ইনকাম করছে, তারা আমাকে কয়েকটা পয়েন্ট বলে দিয়েছে। সেটা হচ্ছে বেসিস বা সরকার বা গভর্নমেন্ট ব্যাংক যাতে কোনো উপায়ে এদেরকে একটা ট্যাক্স সিস্টেমে আনতে চাচ্ছে, ট্যাক্সেশন করতে যাচ্ছে। আমি এটা বলবো যে এখন এটা সময় না, ট্যাক্স করার সময় আমরা অনেক পাবো। আমরা আগে বিল্ড আপ করে নেই, আমাদের ছেলেদেরকে গ্রাউন্ড করে নেই। আমরা একটা $1 বিলিয়ন ইন্ডাস্ট্রির দিকে যেতে হলে আমাদেরকে ইন্টারনেট সেবা দিতে হবে, পেমেন্ট গেটওয়ে করতে হবে। এবং এই যে $1000, আমি যেটা জানি যে $1000 পরেই একটা ফর্ম ফিল আপ করতে হয়। এইসব হ্যাসেল থেকে বের হয়ে ইজি করা, মনিটরিং, হ্যাঁ টেরোরিজমের ব্যাপার আছে, কিছু জিনিস আছে, সেগুলি দেখার জন্য $10,000 ক্যাপ তো আছেই, বা একটা $5,000 বা $10,000 একটা ক্যাপ করে দিয়ে তখন একটু ইনফরমেশন দিতে হবে যে ইফ সামওয়ান গেটিং $10,000 দেয়ার ইজ একটা ইনফরমেশন দিতে হবে যে আমি এখান থেকে এই কারণে পাচ্ছি, দ্যাটস এনাফ। কিন্তু ট্যাক্সেশনে আমি আবারও রিকোয়েস্ট করবো ট্যাক্সেশনে যাতে এখন না যায়। মানে ট্যাক্সেশনে গেলে হয়তো আরেকটা সমস্যা, যারা অল্প টাকা কামাচ্ছে তাদের একটা সমস্যা হবে। ট্যাক্সেশন গেলেও এটা সুচিন্তিতভাবে যাওয়া উচিত, সবার সাথে আলোচনা করে। যারা ফ্রিল্যান্সার আছে তাদেরকেও মাঠে নিয়ে আসা, তাদেরকে তাদের অভিমত না নিয়ে। ধন্যবাদ ফারহানা। একটা তো পেমেন্ট গেটওয়ে, আরেকটা যেটা আমি মনে করি যে আমাদের সবার করা উচিত, ইন্ডাস্ট্রি, সরকার, সবার কাছ থেকে, যে স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা ইনস্টিটিউট করা, প্রশিক্ষণের জন্য। হ্যাঁ, কারণ আপনি হাউসওয়াইফদের কথা বলেছেন, ওনাদের জেনারেল এডুকেশনটা ওনারা নিয়ে থাকেন, কিন্তু কোনো একটা বিষয় যদি ওনারা পারদর্শী হতে চান 3 মাস 6 মাস কিন্তু বেসিসে করতে পারে, এটা সরকারের দিকে তাকাতে হবে। হ্যাঁ, বেসিস এখন করছে, কারণ এটা তো কমার্শিয়ালি করবে। হ্যাঁ, বেসিস এমনিতে কিছু ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করে, কিন্তু অর্গানাইজ ওয়েতে একটা ইনস্টিটিউট করবে, সামনেই এটা ইনোগ্রেশন আছে। তো সেটা ইন্ডাস্ট্রি থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু আমাদের এত ইয়াং পপুলেশন, তাদের জন্য আসলে একটা ইনস্টিটিউট, আসলে এটা ডিভিশন লেভেলে, এটা সারা দেশে হতে হবে। ধন্যবাদ জনাব স্বপন। লাস্ট কমেন্ট, আমাদের সময় শেষ। লাস্ট এনি কমেন্ট। আমি মনে করি যে বাংলাদেশের যে স্কেলে এই ইয়াং গোষ্ঠী ইউনিভার্সিটি থেকে পাস করে বেরোচ্ছে, তাদের কর্মসংস্থানের একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়বে এই সরকার, মানে যে কোনো সরকার যারা দেশ চালাবে। তাদের জন্য এইটা হলো একটা খুবই সম্ভাবনা, বাঁচার পথ। আপনি একটা বড় সংখ্যক লোককে কিন্তু মিডল ইস্ট পাঠিয়ে দিচ্ছেন, লেবার, সেটা একটা ক্লাস, এটা হলো এডুকেটেড ওয়ার্কফোর্স। এডুকেটেড ওয়ার্কফোর্স কোথায় পাঠাবেন? তারা দেশে থেকে যদি এই কাজটা করতে পারে, ইজ অ্যামেজিং অপরচুনিটি। এটাকে যেন প্রপারলি। ধন্যবাদ ডক্টর সাজ্জাদ। লাস্ট কমেন্ট। কমেন্ট ইজ আমাদের অ্যামেজিং অপরচুনিটি। এটাকে গার্মেন্টস ইন্ডাস্ট্রির পরে আরেকটা বিশাল ইন্ডাস্ট্রি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং গ্রাউন্ড হয়ে গেছে। এখন কাজ করা দরকার। সাবমেরিন কেবল, ফ্রি ইন্টারনেট দেওয়া, পেমেন্ট গেটওয়ে এবং অ্যাওয়ারনেস বিল্ড আপ, স্কিল ডেভেলপমেন্ট, এই কাজগুলি আমাদের এখন থেকে, আজকে থেকে বা কালকে থেকে, আজকে থেকে করা উচিত। অ্যাওয়ারনেস এবং মিডিয়াকে আমি বলবো যে মিডিয়াকে আপনাদের এটা খুব ভালোভাবে সম্ভাবনা দেওয়ার এবং আমাদের জন্য, এই গরিব দেশের জন্য, এই দেশটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য এটা আরেকটা আমরা সেক্টর পেলাম। অলরেডি আমরা আলোচনা করেছি যে এই মুহূর্তে হার্ডেলগুলো কি, এইগুলোতে প্রপার অ্যাটেনশনটা এই মুহূর্তেই দিতে হবে। জি, ধন্যবাদ। ধন্যবাদ জাকারিয়া স্বপন, ধন্যবাদ ডক্টর সাজ্জাদ হোসেন, ধন্যবাদ ফারহানা রহমান। প্রিয় দর্শক, আমরা ঘরে বসে আয় প্রসঙ্গে প্রতারণা দিয়ে শুরু করেছিলাম, যেহেতু এটা ইমিডিয়েটলি আমাদের এই ইন্ডাস্ট্রিকে এফেক্ট করছে।
এবং প্রতারণার সুযোগগুলো বেড়ে যাচ্ছে এবং আমাদের তরুণ তরুণীরা বিভ্রান্ত হচ্ছে, সেজন্য আমরা প্রতারণা দিয়ে শুরু করেছিলাম এবং আমরা সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন আইটি রিলেটেড প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করেছি যাতে এই প্রতারকদেরকে আমরা সহজে চিহ্নিত করতে পারি, যাতে হাজার হাজার তরুণ বিভ্রান্ত না হয়, ভুল পথে না যায়। কিন্তু ঘরে বসে আয়ের একটা পজিটিভ দিক আছে, সেটাই আমরা শেষে আলোচনা করলাম, সেটাই মূল আলোচনা আমাদের। এটা অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত। এই আউটসোর্সিং এবং ঘরে বসে আয় করার জন্য বাংলাদেশে যে শিক্ষিত তরুণ গোষ্ঠী বেকারত্বের জীবন বেছে নিচ্ছে, যেহেতু তার কোনো সুযোগ নেই, যেখানে ইন্ডাস্ট্রি হচ্ছে না দেশে, ব্যবসা বাণিজ্যের জগৎ সীমিত, মূলধনের অভাব, নানান কারণে বাংলাদেশের শিক্ষিত তরুণদের জন্য এর চেয়ে ভালো সুযোগ আর হতে পারে না। আজকে আমাদের অন্যতম আলোচক ডক্টর সাজ্জাদ হোসেন, জাকারিয়া স্বপন এবং ফারহানা যেসব পরামর্শ দিয়েছেন সরকারের কাছে, প্রাইভেট প্রতিষ্ঠানের কাছে, আমরা সবাই মিলে যদি এই আউটসোর্সিংয়ের জগৎটাকে সমৃদ্ধ করতে পারি, বাধাগুলো অপসারণ করতে পারি, প্রযুক্তির সুযোগগুলো প্রতিটি ঘরে পৌঁছে দিতে পারি, তাহলে এই আউটসোর্সিং একদিন গার্মেন্টস ইন্ডাস্ট্রির মতো একটি লাভজনক বৈদেশিক মুদ্রা অর্জনের একটা বিরাট খাত হিসেবে আবির্ভূত হবে, যেটা আমরা আমাদের পাশের দেশ ভারতবর্ষে দেখতে পাচ্ছি গত 2 দশকেরও বেশি সময় ধরে কিভাবে একটা অত্যন্ত পটেনশিয়াল সেক্টর হিসেবে গড়ে উঠেছে। আশা করি সরকারের সংশ্লিষ্ট বিভাগ এই বিষয়গুলোকে যথাযথ গুরুত্ব দেবে। এই প্রত্যাশায় আজকের গ্রামীণ ফোন টেলি সময় অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।